দামি নির্বাচন হয় 2024-এ, কাজী হাবিবুল আউয়ালের স্বীকারোক্তি। আওয়ামী লীগ সরকারকে দোষারোপ, 3 দিনের রিমান্ড মঞ্জুর। রংপুরে আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে, মামলার তদন্ত প্রতিবেদন জমা, রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল। জাতীয় স্বার্থে ঐক্যমত্য ছাড়া ভবিষ্যৎ ভালো হবে না, বলছে বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিতে ষড়যন্ত্র দেখেছে সমমনা দলগুলো। প্রতারক চক্রের ফাঁদে এনসিপি নেত্রী মিতু, বলছে দুদক। ঘুষ দাবির অনুসন্ধান শুরু, 21 বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের কোনো শঙ্কা নেই, জানালেন শিক্ষা উপদেষ্টা। নীরবতা ভেঙে প্রকাশ্যে খামেনি, ওয়াশিংটনের গালে তেহরানের চপেটাঘাত। ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের দাবি। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে 43 রানের লিড শ্রীলঙ্কার। দিন শেষে সংগ্রহ 2 উইকেটে 290 রান, 146 রানে অপরাজিত নিশাঙ্কা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জেরার মুখে 2024-এর দামি নির্বাচনের কথা স্বীকার করেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর। তন্দ্রা তারুণের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে আমি দামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নিয়ে আসা হয় আদালতে। বুধবার গ্রেপ্তারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এদিন দুপুর 2টার দিকে তাকে তোলা হয় এজলাসে। এ সময় প্রায় 10 মিনিট জেরার সম্মুখীন হন হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করে নেন হাবিবুল আউয়াল। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আউয়ালকে অসুস্থ ও নির্দোষ দাবি করে তার জামিন আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছে সে প্রশ্ন করা হয় সাবেক সিইসি কে। সরকারি কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। গেল রোববার বিএনপির করা মামলায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলার মোট আসামি 24 জন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই ঘটনায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন সহ সব ডকুমেন্ট পর্যালোচনা করে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এনআই নাহিদের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। পুলিশের বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের অনন্ত প্রেরণার উৎস। তার আত্মদানে মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে উঠে সারা দেশ। চলতি বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে গেল মঙ্গলবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্য হাসিবুর রশিদ ও আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। আসামিদের মধ্যে 4 জন কারাগারে আছেন। তদন্ত রিপোর্ট কাদের কাদের বিরুদ্ধে দাখিল হয়েছে সকলের নাম আমরা বলবো না, কাদেরকে বলবো যাদেরকে আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদেরকে সোনারেস্ট দেখানো হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে
ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে আবু সাইদ হত্যায় জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলে জানায় প্রসিকিউশন। আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এর আগে গেল 15 জুন আবু সাইদ হত্যার মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিল তদন্ত সংস্থা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাইকে একমতে আসতে হবে। ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির সমমনা দলগুলোর। ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার সম্ভব তা হবে, বাকি সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুর রিপোর্টের প্রতিবেদন। 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে নাগরিক ঐক্য। দেশের দুর্যোগপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের সংগ্রাম একই সূত্রে গাঁথা। যতটুকু ঐকমত্য এসেছে তার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে, আগামী 2-3 বছর এটার মধ্যেই যেন মানুষ থাকে, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যতটুকু ঐকমত্য হয়েছে তার উপরে ভিত্তি করে এখন ইমিডিয়েটলি নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। রাষ্ট্রের মূলনীতিতে জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। প্রফেসর ইউনূস বলেছেন, যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন। ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল নয়, বরং সব ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করতে হবে। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নিজস্ব মত ও আদর্শের কারণে সব বিষয়ে ঐকমত্য না হওয়াই স্বাভাবিক। সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারোর জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলে সারা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্ন হয় সে প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে আগামী বছরের হজের রোড ম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক তারা যেন এখন থেকে লাব্বাইক অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় সহায়তা পান সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় রুপটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেন তিনি। এই প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিল পরিশোধ করতে হবে না এবং সৌরবিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে বলেও আলোচনা করা হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১২.৫ লাখ শিক্ষার্থী। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত ফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে একে একে হলে প্রবেশ করানো হয়। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২,৭৯৭টি কেন্দ্রে অংশ নিয়েছেন ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী। কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। সিকিউ ভালো হয়েছে, এমসিকিউ একটু খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছুতে আলহামদুলিল্লাহ। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর এমসিকিউ শীটটা অনেক একটু হার্ড হয়েছে এমসিকিউটা গতবারের তুলনায়, আর সিকিউ কোশ্চেনটা ইজি ছিল। আমরা ভাবছিলাম যেহেতু এবার ইউনূস সরকার এসএসসি একটু ডিফারেন্ট ভাবে হয়েছে, হার্ড ছিল ম্যাথ, আমরা অ্যাজিউম করেছিলাম যে এবার আমাদেরও হয়তো টাফ হতে পারে, বাট না, আলহামদুলিল্লাহ প্রশ্ন খুবই ইজি ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ সবার কাছে যে জিজ্ঞাসা করছে ওর বান্ধবী থেকে, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে নাকি বলে, কমন পড়ছে সব। তো আবার পরিবেশে তো আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ফাইল চেকের মাধ্যমে যাতে কেউ কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে, কর্তৃপক্ষ সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস রোধে সরকারের তৎপরতার পাশাপাশি দ্রুত সময়ে ফল প্রকাশের কথাও জানান। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে। যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিং এর মাধ্যমে সেগুলো করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১,৮৮২ জন। নিয়ম মানে সাফল্য, নির্দেশনা মানে নির্বিঘ্ন পরীক্ষা। সেই সঙ্গে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় এবারের এইচএসসির মাঠে বইছে শান্তির বাতাস, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচন হলে ভুল বুঝতে পারবেন হাসনাত। এদিকে ২৯তম বিসিএস এ প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া ২১ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি ফেসবুক পোস্ট লিখে অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি আক্তার হোসেন পরিচয়ে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নাম্বারের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। এই ঘটনার অনুসন্ধান চলছে। দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন এই মহাপরিচালক। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল
মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ও গ্যাজেট প্রকাশের প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে 21 জনকে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। সাংবাদিক গ্রেফতার ও জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ, সরকার নয়। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গেল 10 মাসের চেষ্টা করেছে সংবাদ মাধ্যমকে স্বাধীন করতে। হাসিনা সরকারি নিয়ন্ত্রণমূলক আইন এখন আর নেই এবং গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি তার। হাসান আল মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক মামলা বাণিজ্যের কথা। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কেন এই বড় বড় মালিকরা মিডিয়ার মালিক বাধ্য মালিক হতে, গরিব মিডিয়া কে চাকরি করবে বলেন? এলএসআই, ডিজিএফআই, সিআইডি, এসএসএল, ব্র্যান্ড, এই প্রতিষ্ঠানগুলিকে আলাদাভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যাতে কিছু কিছু তথ্য না দিয়ে পারবে। এটা কোনো রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে স্বতন্ত্র প্রহরীর ভূমিকা, প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কোনোটাই সরকার করেনি। তাদের জামিনের ব্যাপারেও সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। গণমাধ্যম যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে সরকার চেষ্টা করছে গণমাধ্যমের মুখ যেন বন্ধ না হয়। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন, অনেকে চেঞ্জ করছেন না। আওয়ামী লীগের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে করার নানা ধরনের আইন বাতিল করা হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দ্বিতীয় হচ্ছে যে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ না পেলে বাংলাদেশ ব্যবসায় পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিটিএমএ পরিচালক রাজীব হায়দার। আর জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সিপিডির মাধ্যমে জ্বালানি উপদেষ্টার সঙ্গে আলোচনা করার আহ্বান জানান বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদ। বৃহস্পতিবার সকালে সিপিডি আয়োজিত জ্বালানি খাতে বাজেট শীর্ষক